আচ্ছা, আজকের এই প্রথম ক্লাসে আমরা আমাদের টোটালি আমরা একেবারে শুরু থেকে আমরা শুরু করব। শুরু থেকে শুরু করা মানে হলো একেবারেই আমাদের এট দ্য বিগিনিং টাইম, একেবারে শুরু থেকে। হ্যাঁ, তো আমাদের এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণী, এই একাদশ এবং দ্বাদশ শ্রেণী, এই দুটি শ্রেণী মিলিয়ে আমাদের একটি পরীক্ষা হয়, সেটি হলো কি এইচএসসি পরীক্ষা, তাই না? তো এখন এই দুটি শ্রেণীতে আমাদের দুটি পত্র থাকে, বা এইচএসসির জন্য আমাদের উচ্চতর গণিত বা হায়ার ম্যাথমেটিক্স দুটি পত্র। একটি হলো কি উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। প্রথম পত্রের বিষয় কোড 265, আর দ্বিতীয় পত্রের বিষয় কোড 266। এটা আমরা কিন্তু ভালো করে অবশ্যই মনে রাখবো, কেননা আমাদের যেহেতু আমাদের উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, এই দুটি বিষয় আমরা কিভাবে নিতে পারি, আমরা কম্পালসারি নিতে পারি, আবার অপশনাল নিতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই কম্পালসারি এবং অপশনালের ক্ষেত্রে দেখা যায় আমাদের সাবজেক্টের ক্ষেত্রে অনেকেই এমন হয় যে যে আমি হয়তো নিয়ে রাখছি হায়ার ম্যাথমেটিক্স কম্পালসারি, জীববিজ্ঞান অপশনাল, অথবা জীববিজ্ঞান আমি কম্পালসারি নিয়ে রাখছি, উচ্চতর গণিত অপশনাল হিসেবে রাখছি। কিন্তু এমন হয় যে এই পরীক্ষার মাঝামাঝি কলেজ চলাকালীন মাঝামাঝি সময়, অথবা 1 বছর যাওয়ার পরে, অথবা 1.5 বছর যাওয়ার পরে দেখা যায় আমাদের এই রেজিস্ট্রেশন কার্ড যখন আমাদের আসে, তখন ওইখানে কিন্তু আমি যেভাবে নিয়ে রাখছি দেখা যায় ওইখানে কিন্তু ওইভাবে অনেকের থাকে না। মানে ওই যে আমাদের এই বিষয়টা আমাদের অনেক সময় খেয়াল থাকে না যে আসলে কোনটা আমি অপশনাল হিসেবে নিয়েছি বা কোনটা আমি কম্পালসারি হিসেবে নিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয় কোডটা আমাদের এখানে কিন্তু জরুরি। বিষয় কোড দেখে আমরা এখান থেকে আমরা নির্ধারণ করি যে না, আমার এই উচ্চতর গণিত আমি কম্পালসারি হিসেবে নিছি, বা আমি চতুর্থ বিষয় হিসেবে নিছি, বা জীববিজ্ঞান আমি কম্পালসারি হিসেবে নিছি নাকি চতুর্থ বিষয় হিসেবে নিছি। তো এটা একটা ফ্যাক্টর। আর আমাদের অবশ্যই, যেহেতু আমরা বিজ্ঞানের স্টুডেন্ট আমরা, এই কারণে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটি সাবজেক্টই আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? এই চারটি সাবজেক্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিজ্ঞান স্টুডেন্ট হয়, আমাদের বিজ্ঞানের এই চারটি সাবজেক্ট আমাদের আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের প্রয়োজন হয়। সেটা আমাদের একাডেমিক হোক, বা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, বা আমাদের চাকরির পরীক্ষা হোক। যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমার তো ম্যাথমেটিক্স তো তোমার অবশ্যই থাকবে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আমাদের 100 মার্কের যদি কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের বাংলা থেকে থাকে 25 মার্ক, ইংরেজি থেকে থাকে 25 মার্ক, গণিত থেকে থাকে 25 মার্ক, এবং জেনারেল নলেজ যেটা জিকে, সেখান থেকে 25 মার্ক। তো আমাদের এই গণিত কিন্তু সেখানে থাকবে। অর্থাৎ গণিত এমন একটি বিষয়, যে বিষয়টি তোমার তোমার লাইফের প্রত্যেকটা জায়গায় দরকার হবে। সেটা হোক তোমার ইন্টারমিডিয়েট, অথবা অ্যাডমিশন, অথবা চাকরির পরীক্ষা, যে কোনো জায়গায় তোমার লাইফের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব জায়গাতে গণিত সাবজেক্ট প্রয়োজন। তুমি যখন ক্লাস 1-এ যখন ভর্তি হয়েছো, তখন কিন্তু তোমার কিন্তু গণিত সাবজেক্টটা ছিল। তো আবার আস্তে আস্তে মাত্র এই জন্যই, মানে ক্লাস 1 না, তুমি তোমার জীবনের শুরুতেই যখন তুমি পড়া স্টার্ট করেছো, সেখান থেকেই গণিত আছে। এই গণিত সাবজেক্টটা গুরুত্ব আসলে অপরিসীম, এটা আমাদের প্রত্যেকটা জায়গায় প্রয়োজন হয়। আমরা দেখা যায় ক্লাস 1 থেকে শুরু করে একেবারে দশম শ্রেণী পর্যন্ত আমরা দেখা যায় আমরা গণিত পড়েছি। তবে নবম শ্রেণী থেকে আমরা দুটি গণিত পড়েছি সায়েন্সের যারা স্টুডেন্ট। একটি হলো কি সাধারণ গণিত, আর একটি হলো কি উচ্চতর গণিত। সাধারণ গণিতটা হলো কি আমাদের ওভারঅল সবার জন্য, সেটা হোক সায়েন্স, হোক কমার্স, অথবা মানবিক হোক, অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট হোক, সবাই কিন্তু আমরা গণিত করেছি। কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে হোক, প্রফেশনাল হোক, বিএম হোক, যে কোনো জায়গায় আমরা কিন্তু সবার জন্য কিন্তু একটা গণিত বিষয় আছেই। আর জেনারেল ক্ষেত্রে, বিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে বা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমরা গণিত দুইটা পড়েছি, একটা হলো কি সাধারণ গণিত, একটা হচ্ছে কি উচ্চতর গণিত। তো সাধারণ গণিতটা আমাদের সবার জন্য, আর উচ্চতর গণিতটা জাস্ট ফর সায়েন্স ডিপার্টমেন্ট। যদিও আমরা এইচএসসি লেভেলে শুধু সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা উচ্চতর পড়তে শুধু পড়ি যে তা না, মানবিক বিভাগের স্টুডেন্টরাও উচ্চতর সাবজেক্ট পড়তে পারে।
ওরা করতে পারে হচ্ছে অপশনাল হিসেবে, জাস্ট অপশনাল। আর বিজ্ঞান স্টুডেন্টরা অপশনালও করতে পারে, আবার কম্পালসরি করতে। তো এই জন্যই আমাদের এই গণিত সাবজেক্ট সবার জন্য প্রয়োজন। আবার মানবিক বিভাগের জন্য কেন গণিতটা ওখানে রাখতে বলা হয়েছে বা ওরা ইচ্ছা করে রাখতে পারে, এজন্যই যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট হয় তখন সেক্ষেত্রে দেখা যায় ওদের এই বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন ইকোনমিক্স রয়েছে, আইন রয়েছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, বা আরো বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, বা বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রেও দেখা যায় ওদের এই গণিত সাবজেক্টে কোনো একটা সময় যোগ করতে হয়। এই জন্যই এই গণিত সাবজেক্ট আসলে সবার জন্যই মোটামুটি দরকার। আর স্পেশালি আমাদের বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য গণিতটা অবশ্যই অবশ্যই দরকার। দেখা যায় এখানে একটু একটু ভাগ থাকতে পারে, অনেকেই বায়োলজি সাবজেক্টকে একটু বেশি গুরুত্ব দিয়ে হয়তো মেডিকেলের চিন্তা করে, আবার অনেকেই ম্যাথমেটিক্স কে একটু বেশি গুরুত্ব দিয়ে ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা করে, যেমন রুয়েট 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 চুয়েট আর এনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলো চিন্তা করে। কিন্তু আমি মনে করি যে 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 চিন্তাই করুক না কেন, গণিত সাবজেক্টটা অবশ্যই সবার ভালো করে পড়া উচিত। মানে এমন ভাবে পড়া উচিত, কারণ গণিত একটা হচ্ছে ক্রিটিক্যাল সাবজেক্ট। যে সাবজেক্টটির ক্রিটিক্যাল জ্ঞান যার মধ্যে আছে, সে মেডিকেলে কি, আর কুয়েটে কি, আর ইউনিভার্সিটি কি, আর অরেনি ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি করতে হবে, ক্রিটিক্যাল মাইন্ড বা ক্রিটিক্যাল জ্ঞান বা অনেক জটিল সমস্যার সমাধান যে করতে পারবে, সে সব জায়গায় ভালো করতে পারবে। এই জন্যই আমাদের গণিতটা, এই জন্য যে মেডিকেলই করুক বা বুয়েটেই করুক বা ইউনিভার্সিটি করুক, যে যেখানে যাক না কেন, গণিত সাবজেক্টটা তোমার সবসময় সাথে রাখতেই হবে। এই সাবজেক্টে তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, তাহলে কি তোমার সমাধান হবে? দেখো, এই গণিতের সাথে তোমার ফিজিক্স এর অনেক মিল রয়েছে, কেমিস্ট্রির অনেকগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তুমি করতে পারবে। যে গণিত যে ভালো করতে পারে, সে ফিজিক্স এর ক্যালকুলেশন, তারপরে রসায়নের ক্যালকুলেশন, এগুলো খুব সফল। এরপরে আমাদের আইসিটি আছে, আইসিটির যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো, সে কিন্তু খুব ভালো পারে। এই জন্যই বলা হয়েছে যে গণিত যদি কেউ বেশি ভালো বোঝে, বেশি ভালো পারে, তাহলে সায়েন্সের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তারপরে তোমার জেনারেল সাবজেক্ট হিসেবে যেমন আইসিটি রয়েছে, এগুলো সে এমনি সে করতে পারে। এই জন্য আমাদের গণিত সাবজেক্টটি খুব ভালো মতো আমাদের আয়ত্ত করতে হবে। যার মধ্যে গণিতের জ্ঞান থাকবে, সে বিজ্ঞানের সকল বিষয় সে ভালো দক্ষতা অর্জন করতে পারবে। এটাই বাস্তব। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাস হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র 265 আমাদের বিষয় কোড, আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র 266। তো আমরা কি করব, একটি একটি করে পড়বো। দ্যাট মিনস আমি উচ্চতর গণিত প্রথম পত্র পড়াবো, আবার দ্বিতীয় পত্র পড়াবো। প্রথম পত্রের একটা চ্যাপ্টার শেষ হলেই আমি দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার শুরু করবো। যদিও আমাদের বাংলাদেশের বিভিন্ন কলেজে প্রথম পত্র পড়ায় প্রথম বর্ষে, দ্বিতীয় পত্র পড়ায় দ্বিতীয় বর্ষে, আবার বিভিন্ন কলেজে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একত্রে পড়ায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেমন আমি বেসিক্যালি আমি আমার কলেজে আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি একত্রেই পড়াই, যেন আমার প্রথম থেকেই যেন আমার দুটি পত্রেই আমার সমান পরিমাণ দখল থাকে বা সমান পরিমাণ আমার জ্ঞান অর্জন থাকে। যেন আমি যদি 1 বছরের পরেও যদি আমার কোনো ওইরকম কোনো পাবলিক পরীক্ষা হয়, আমি যেন দুই বিষয়ে অন্তত আর বেশি কিছু নাম্বার পেলেও আমি যেন পাস করতে পারি, এরকম যেন আমার একটা অবস্থান তৈরি হয়। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই আমি যেভাবে বলছি, যে উচ্চতর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমরা একত্রে শুরু করবো, একত্রে করবো। প্রথম পত্রের একটা চ্যাপ্টার শেষ হলে দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের ওই চ্যাপ্টারটা শেষ হলে আবার প্রথম পত্রের একটা চ্যাপ্টার, এভাবে আমি করবো। তো এই ব্যাপারে তোমাদের মন্তব্য কি, আমি মাইশার কাছ থেকে জানতে চাই। মাইশা বলো। কি ব্যাপারে? এই যে আমি যে বললাম যে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে একটা চ্যাপ্টার শেষ করলে দ্বিতীয় পত্রে একটা চ্যাপ্টার, আবার দ্বিতীয় পত্রের চ্যাপ্টার শেষ হলে প্রথম পত্রের একটা চ্যাপ্টার, আবার একটা চ্যাপ্টার স্টার্ট করবে। এই ব্যাপারে তুমি কি বলো? হ্যাঁ স্যার, সমস্যা নাই, তাহলে দুটাই করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই বলতেছি। আচ্ছা আলাবি, তুমি কি মনে করো এ ব্যাপারে বলো। আচ্ছা, মাহিন বলো, তুমি কি মনে করো এ ব্যাপারে, আমি যেটা বলেছি? তুমি তো আগে ডিসকানেক্ট হয়ে গেছো। মাহিন কি আমার কথা শুনতে পাচ্ছ? যেটা করা। আমি বলছি যে আমরা এক পত্র থেকে একটা চ্যাপ্টার শেষ হলে একটা পত্র, একটা চ্যাপ্টার শেষ করবো, এভাবে আমরা করবো। জি স্যার, করা। আচ্ছা, সেটাই বলতেছি। তো যাই হোক, আমরা
আমাদের প্রথম পত্র, তাহলে উচ্চতর গণিত প্রথম পত্র আমরা করব 265, এবং আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়, অধ্যায় 1। এই প্রথম অধ্যায়ের আমরা প্রথম অধ্যায়ের আমাদের যে বিষয়, সে বিষয়টি হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যেটা আমরা ইংরেজিতে আমরা কি লিখি, এইভাবে লিখি, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি নির্ণায়ক। ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছ তাই না সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ওয়েট করি আমরা। আমার লেখা তোমরা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ইয়েস সবাই? স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, যার বাংলা হলো কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক, আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় এর নাম হলো কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক। উচ্চতর গণিত প্রথম পত্রে 10টি চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, সেই 10টি চ্যাপ্টার আমি আগে তোমাদের বলে নেই, তারপরে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই বিষয় নিয়ে আমরা কথা বলি। ঠিক আছে। তো উচ্চতর গণিত প্রথম পত্রের 10টি যে চ্যাপ্টার, সেই 10টি চ্যাপ্টারের সেই 10টি চ্যাপ্টারের, দেখো, সেই 10টি চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। দ্বিতীয় চ্যাপ্টার হলো, আমি এগুলো জাস্ট এমনি বলবো, হ্যাঁ, পরবর্তীতে আমরা লিখবো, সমস্যা নাই। দ্বিতীয় চ্যাপ্টার হলো ভেক্টর। তৃতীয় চ্যাপ্টার হলো সরলরেখা। চতুর্থ হলো বৃত্ত। পঞ্চম অধ্যায় হলো বিন্যাস ও সমাবেশ। ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র। নবম অধ্যায় অন্তরীকরণ। দশম অধ্যায় যোগজীকরণ। এই হলো আমাদের মোট 10টি চ্যাপ্টার। ঠিক আছে, সেই 10টি চ্যাপ্টারের আমাদের প্রথম চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যার ইংরেজি নাম হচ্ছে কি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। আচ্ছা, তো আমরা এই ম্যাট্রিক্স ও নির্ণায়কের আমরা এই বিষয়টা আমরা জানার আগে আমাদের অবশ্যই এটা জানা দরকার যে আসলে এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই জিনিসটা আসলে কিভাবে আসলো, কোত্থেকে আসলো, বা কারা নিয়ে আসলেন, এই সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিত জানা প্রয়োজন। তারপরে আমরা আস্তে আস্তে ম্যাট্রিক্স জানবো, নির্ণায়ক জানবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই পৃথিবীতে তোমরা একটু ভালো মতো একটু লক্ষ্য করো, আমাদের এই পৃথিবীতে আমরা যে কোনো ধরনের যে কোনো ধরনের তথ্য আমরা সংগ্রহ করি বা সংরক্ষণ কিন্তু আমাদের প্রয়োজনে করি। যে কোনো ধরনের তথ্য আমার আমার প্রয়োজন একটা হতে পারে, তোমার প্রয়োজন একটা হতে পারে, বা অন্য একজনের প্রয়োজন একটা হতে পারে। প্রয়োজনের জন্য আমরা যে কোনো ধরনের আমরা তথ্য আমরা কি করি, সেটা সংরক্ষণ করি, সংগ্রহ করি এবং সংরক্ষণ করে রাখি। আর এই সংগ্রহ ও সংরক্ষণের জন্যই কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম উপায় অবলম্বন করি। আমি একভাবে সংগ্রহ করছি, তুমি একভাবে সংগ্রহ করছো, বা আরেকজন আরেকভাবে সংগ্রহ করছে। এরকম ভাবে আমরা আমাদের এই পৃথিবীতে চলার ক্ষেত্রে, এই পৃথিবীতে আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো রয়েছে বা প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা কি করি, সংগ্রহ করি। এবং সংগ্রহ করে সেগুলো আমরা আবার সংরক্ষণ করেও রাখি। এখন এই যে সংগ্রহ আর এই যে সংরক্ষণ, এই এই দুটি বিষয় আমরা এক একজন এক এক ভাবে, এক একজন এক এক আঙ্গিকে, এক একজন এক এক নিয়মে, এক একজন এক এক পলিসি অবলম্বন করে এগুলো আমরা কি করি, সংগ্রহ করে রাখি।
ঠিক আছে। আর এই সংগৃহীত এই যে তথ্য ম্যাট্রিক্সের মাধ্যমে এমন ভাবে সাজানো হয় যেন পরবর্তীতে ওই তথ্য ভালো মতো বোঝা যায়, বা ওই তথ্য যেন আমি অন্য জায়গায় উপস্থাপন করতে পারি। এখন আমি একটা ম্যাথমেটিক্স বা একটা অঙ্ক বা একটা বিষয় আমি একজনের কাছ থেকে শিখলাম, শেখার পরে ওই বিষয়টা কি করি, আমি যদি অন্য জায়গায় কাউকে শেখাতে যাই বা বোঝাতে যাই, অবশ্যই কিন্তু আমাকে ওই যার কাছ থেকে আমি শিখবো তার কাছ থেকে কিন্তু আমাকে ভালো মতো শিখতে হবে। অ্যাজ লাইক এক্সাম্পল, আমি তোমাদের এখন শেখাইতেছি বা বোঝাইতেছি। এখন এই বোঝানোটা বা এই শেখাটা যদি তোমরা ভালো মতো শিখে রাখো, তাহলে কিন্তু তুমি তোমার কোনো বন্ধুকে অথবা কোনো আহ, তোমার কোনো রিলেটিভকে অথবা নিজের কোনো ছোট ভাই বা ছোট বোনকে অথবা কোনো টিচারকে তুমি হয়তো যদি এটা আবার যদি বোঝাইতে যাও, তাহলে অবশ্যই কিন্তু আমার কাছ থেকে তোমাকে মানে প্রতি পয়েন্টে খুঁটিনাটি সবই কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে। আর এই জানার জন্য আমাদের এই যে ম্যাট্রিক্স এর কথা বলছি, এই ম্যাট্রিক্সটা অনেক হেল্প করে। ম্যাট্রিক্স ও নির্ণায়কের সূচনা হয় খ্রিস্টপূর্ব 2য় শতকের পূর্বে। বুঝো কিন্তু খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব। আচ্ছা, খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব এটা বলতে কি বোঝো, আমাকে যে কোনো একজন একটু এক্সপ্লেইন করো। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব প্লিজ আমাকে একটু এক্সপ্লেইন করে একজন, একজন এক্সপ্লেন করো, যে কোনো একজন। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব যে কোনো একজন এক্সপ্লেন করো আমাকে। আচ্ছা মাইশা, এক্সপ্লেন করো তো দেখি খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব বলতে কি বুঝি আমি। খ্রিস্টপূর্ব বলতে মানে যীশু খ্রিস্টের জন্মের আগে, মানে আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। আর খ্রিস্টাব্দ হলো কি জন্মের পরে, জি- তাই না? এই টাইপের হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রাচীন ব্যাবিলন, প্রাচীন ব্যাবিলন এবং চীন থেকে ম্যাট্রিক্স সম্পর্কিত ধারণা সর্বপ্রথম পাওয়া যায়। কোথা থেকে? প্রাচীন, কেউ একজন বলো তো কি বললো আমি। প্রাচীন ব্যাবিলন, প্রাচীন ব্যাবিলন ও চীন থেকে, হ্যাঁ, প্রাচীন ব্যাবিলন ও চীন থেকে সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা পাওয়া যায়। ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার, খেয়াল করো, ইংরেজ, এগুলো কিন্তু মনে রাখবা, ইংরেজ গণিতবিদ জেমস, খেয়াল করো একটু, তোমরা একটু আনমিউট করে থাকো যাতে করে কোনো শব্দ না হয়। জেমস, জেমস জোসেফ সিলভেস্টার, জেমস জেমস জোসেফ সিলভেস্টার, খেয়াল করো, ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার। ঠিক আছে। ইনি 1850 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। কত সালে, কত খ্রিস্টাব্দে? 1850। জেমস জোসেফ সিলভেস্টার, নামটা মনে রাখবা, জেমস জোসেফ সিলভেস্টার। এই ব্যক্তি একজন ইংরেজ পণ্ডিত বা ইংরেজ গণিত। ইনি সর্বপ্রথম 1850 সালে এই ম্যাট্রিক্স শব্দটির প্রচলন করেন, এই ম্যাট্রিক্স শব্দটির প্রচলন করেন। ঠিক আছে। আচ্ছা, আর এই যে ম্যাট্রিক্স শব্দটি, এটা মূলত ল্যাটিন শব্দ ম্যাটার থেকে এসেছে। ল্যাটিন শব্দ, এই যে এটা হচ্ছে ল্যাটিন শব্দ MATER, এটা থেকে এসেছে, যার ইংরেজি শব্দ হলো মাদার। ঠিক আছে। ল্যাটিন শব্দ ম্যাটার থেকে এই ম্যাট্রিক্স শব্দটি এসেছে, যেটা তোমরা জীববিজ্ঞানে তোমরা এই জিনিসটা, ম্যাট্রিক্স, এই জিনিসটা হচ্ছে তোমরা পড়েছো কোথাও কোনো একটা জায়গায়, অথবা ভবিষ্যতে তোমরা ইন্টারভিউটা কোথাও একটা কোনো একটা জায়গায় করবে। ঠিক আছে, মাতৃত্ব আর কি, হ্যাঁ। ম্যাটার থেকে, ম্যাটার হচ্ছে তোমার ল্যাটিন শব্দ। ঠিক আছে। এটা একটা কি ল্যাটিন শব্দ, হ্যাঁ, যা হলো কি মাদার, MOTICR, হ্যাঁ। তো এইখান থেকে এই এই শব্দ থেকে আসছে কি ম্যাট্রিক্স, MA
TRIX। আমরা কি শুনতেছি কথাগুলোকে বুঝতেছি? ইয়েস স্যার। জি স্যার। তিনজনে কি বুঝতেছি? তিনজন তো তোমরা আছো। ইয়েস স্যার। ওকে। এই যে জেমস জোসেফ সিলভেস্টার, যিনি একজন ইংরেজ গণিতবিদ, এনারই একজন সহযোগী বা সহকর্মী, নাম তার হচ্ছে আর্থার ক্যালি। আর্থার ক্যালি। আর্থার ক্যালি বা আর্থার ক্যালি। ঠিক আছে? এই জেমস জোসেফ সিলভেস্টারের একজন সহকর্মী আর্থার ক্যালি বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন। মানে ম্যাট্রিক্স তো আছেই, এর পাশাপাশি আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তো আমাদের আছেই, তার পাশাপাশি আরেকটি কথা বলা হয়েছে কি বিপরীত ম্যাট্রিক্স। এই জেমস জোসেফ সিলভাস্টারের একজন সহকর্মী আর্থার ক্যালি, এই ব্যক্তি কি করেন, বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ আমাদের সামনে ম্যাট্রিক্সের টোটাল তাৎপর্য তুলে ধরেন। আর এটি তিনি 1853 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। তাহলে জেমস জোসেফ সিলভাস্টার 1850 সালে সর্বপ্রথম কি করলেন, ম্যাট্রিক্সের ধারণা আমাদের সামনে ব্যক্ত করলেন। আর এই 1853 সালে এই যে আর্থার ক্যালি যে ব্যক্তি, এই ব্যক্তি কি করলেন, আমাদের সামনে বিপরীত ম্যাট্রিক্সের টোটাল ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য আমাদের সামনে উপস্থাপন করলেন বা আমাদের সামনে প্রকাশ করলেন। আমরা কি আমার কথা শুনতে পাচ্ছি? বুঝতেছি কিছু? ইয়েস স্যার। আচ্ছা। পরবর্তীতে এই আর্থার কেলি 1858 খ্রিস্টাব্দে তার একটা পত্রিকা আছে, বিখ্যাত পত্রিকা। সেই পত্রিকাটার নাম হলো মেমোইর অন দ্য থিওরি অন দ্য মেমোইর অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্স অফ। এই যে মেমোইর অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্স, এই বইটা কার? আর্থার কেলি। এই বইটা কার বলো? আর্থার ক্যালি। আর্থার ক্যালি। হ্যাঁ। কত সালে উনি এটা প্রকাশ করলেন? 1858 সালে। কিন্তু 1858 সালে এই বইতে প্রথমে বিশ্লেষণমূলক ম্যাট্রিক্সকে প্রকাশ করেন। মানে ম্যাট্রিক্সের টোটাল বিশ্লেষণ এই আর্থার ক্যালি 1858 সালে আমাদের সামনে বিশ্লেষণ করে আমাদের সামনে দেখালেন। এই কারণেই এই আর্থার ক্যালিকে বলা হয় ম্যাট্রিক্সের জনক। তাহলে ম্যাট্রিক্সের জনক কে? ম্যাট্রিক্সের জনক কে? আলাবি বলো। ম্যাট্রিক্সের জনক কে? আর্থার ক্যালি। আর্থার ক্যালি। মাহিন বলো, ম্যাট্রিক্সের জনক কে? আর্থার ক্যালি। আচ্ছা। তারপরে মাইশা বলো, ম্যাট্রিক্সের জনক কে? আর্থার ক্যালি। 100% মুখস্থ রাখবে, এটা যেন কোনোভাবে যেন ভুলে না যায়। ম্যাট্রিক্সের জনক হচ্ছে আর্থার ক্যালি। ম্যাট্রিক্সের জনক কে? আর্থার ক্যালি। ম্যাট্রিক্সের জনক কে? আর্থার ক্যালি। আর্থার ক্যালি তার বিখ্যাত যে বই, যে বইয়ের কথা বললাম, মেমোইর অন দা থিওরি অফ ম্যাট্রিক্স, মনে রাখবা, মেমোইর অন দা থিওরি অফ ম্যাট্রিক্স। তোমরা কেউ আঁকা ঝুঁকা করো না। এই যে আমি দেখতে পাচ্ছি মাহিন সম্ভবত এই আঁকা কি করছো, হ্যাঁ? চুপচাপ থাকো, হ্যাঁ? কথাগুলো শোনো, আমি যা বলি এবং আমি যা লিখি সেগুলো দেখো। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? যে কোনো একজন বলো। ইয়েস স্যার। জি স্যার। ওকে।
আর লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে বোর্ডে, হোয়াইট বোর্ডে? ইয়েস স্যার। Yes, sir. স্যার। Okay, তাহলে আমাদের সবকিছুই ওকে। আর অবশ্যই তোমরা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা কেউ আমাকে কোয়েশ্চেন করছো, মানে আমি কথাগুলো বলছি তোমরা শুনে শুনে যাচ্ছ, আমি যখন কথা বলছি কিছু বলার চেষ্টা করছি তখন তোমরা সেটা উত্তর করার চেষ্টা করছো, বাট তোমাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, যদিও আজ স্যার তোমাদের একটা প্রথম কোশ্চেন ক্লাস। আছে আমার। হ্যাঁ শিওর, অবশ্যই। স্যার হচ্ছে ম্যাট্রিক্স কি বিপরীত ম্যাট্রিক্স আর হচ্ছে ম্যাট্রিক্স দুটারই কি জনক কি দুইটাই জানার। আর্থার কেনলি? হ্যাঁ, দুইটাই কি উনি তৈরি করছে আসলে কি আমি বলি শোনো, হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স যেটা বলা হয়েছে না, ওটা ম্যাট্রিক্সেরই একটা অংশ। আমরা সামগ্রিকভাবে আমরা ম্যাট্রিক্সই বলি, বুঝতে পারছো কি? বিপরীত ম্যাট্রিক্সটা যে বলা হয়েছে ওটা ম্যাট্রিক্সেরই একটা অংশ, মানে ওভারঅল হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভিতরে ওটা একটা পার্ট। ওকে স্যার। আমার রাইট? আমি কি ঠিক বলেছি? বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এ পর্যন্ত? না স্যার, নাই এখন কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, এরপর আসো বিখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ। আমরা হাইজেনবার্গের নাম শুনেছি? হাইজেনবার্গের নাম শুনেছি কি আমরা? শুনছি তো, মনে হয় জীববিজ্ঞানে আমি শুনছি। আচ্ছা, জীববিজ্ঞানী হোক আর জীববিজ্ঞানী হোক, বিজ্ঞান তো বিজ্ঞানী। একজন বিজ্ঞানী তিন চারটে বিষয় নিয়ে গবেষণা করেছে, তিনি জীববিজ্ঞানের জনক, তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, কথা ঠিক আছে কি? অ্যারিস্টটল, মনে আছে তোমাদের? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের তাই না? তো এই জন্যই বিজ্ঞানের, আমরা বিজ্ঞান বলতে গেলেই দেখবে যে একজন ব্যক্তি দেখবে যে পদার্থ অবদান রেখেছে, গণিত অবদান রেখেছে, আবার রসায়ন অবদান রেখেছে। হ্যাঁ, তো এই জন্যই আমাদের এখানে একটা আরেকটার সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। ওকে, তো একজন পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ, তিনি কি করেন 1925 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় প্রথম ম্যাট্রিক্সের ব্যবহার শুরু করেন। আচ্ছা, পদার্থবিজ্ঞানের একটি বড় একটি পার্ট, সেটা হচ্ছে কি কোয়ান্টাম বলবিদ্যা, বুঝছো? কোয়ান্টাম বলবিদ্যা তোমরা পাবা, পদার্থবিদ্যায় পড়তে গেলে দেখবে যে ওখানে পাবা কোয়ান্টাম বলবিদ্যা। এই কোয়ান্টাম বলবিদ্যায় এই ম্যাট্রিক্সের ব্যবহার উনি সর্বপ্রথম শুরু করেন। গণিতের সমীকরণ জোটের সমাধান, সমীকরণ জোট বোঝো? সমীকরণ জোট বলতে অনেকগুলো সমীকরণ, যেমন দুইটা, একটা দুইটা সমীকরণ, আবার একটা দুইটা তিনটা সমীকরণ, এটা একটা সমীকরণ জোট না? এটা এটা একটা সমীকরণ। যেমন এখানে বললাম যে আমি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আবার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে এটা একটা সমীকরণ জোট। কয়টা সমীকরণ নিয়ে একটা জোট হলো? এখানে দুই সমীকরণ নিয়ে। আবার আমি এখানে তিনটে সমীকরণ নিয়ে কাজ করলাম, এরকম আর কি। তাহলে গণিতের সমীকরণ জোটের সমাধান, পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্ব, পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্ব। সম্ভাবনা তত্ত্ব বলতে তোমরা 9-10 তোমরা কিন্তু এই সম্ভাবনার কিছু অংশ তোমরা কিন্তু শিখে আসছো, আসছো কিনা বলো? ইয়েস স্যার, হ্যাঁ শিখছি। মধ্যে। জি স্যার। 14। তাহলে সেই সম্ভাবনা তত্ত্বে উচ্চতর অর্থনীতিতে, উচ্চতর অর্থনীতি বলতে অর্থনীতি বিষয় পড়তে গিয়ে আমাদের ওইখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কিছু আমাদের ট্রামের প্রয়োগ আছে, সেটার প্রয়োগে ব্যবসায় গণিতে, ব্যবসায় গণিত বলতে যারা ব্যবসায় শিক্ষায় যারা পড়ে, যারা বিবিএ করে বা এমবিএ করে, যেমন বিভিন্ন সাবজেক্ট অ্যাকাউন্টিং রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং রয়েছে, প্রোডাকশন ম্যানেজমেন্ট রয়েছে, এইসব করতে গেলে তাদের ওখানে কিন্তু গণিত আসে। সেই গণিতের নাম হচ্ছে ব্যবসায় গণিত। আমি তোমাদের কিন্তু ক্লাসের প্রথমে বলেছি যে গণিত ইজ এভরিওয়্যার, গণিত সব জায়গায় আসতে, সব জায়গায় লুকিয়ে আছে, গণিত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকটা বিষয় পড়তে গেলে কিন্তু আমাদের গণিত প্রয়োজন। ঠিক আছে, সেই ব্যবসায় গণিতে আয় ব্যয় হিসাব ইত্যাদিতে ম্যাট্রিক্স বহুলভাবে ব্যবহৃত হয়। শেয়ারের ক্রয় বিক্রয় হিসাব, শেয়ারের যে আমরা ক্রয় বিক্রয় যে হিসাব করি, তারপরে কোন প্রকার ট্রেজারি বন্ডে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, তা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সহজে নির্ণয় করা যায়। স্যার একটা কোশ্চেন তাহলে করতে আমাদের পারি? কোন কোন ক্ষেত্রে, হ্যাঁ বলো বলো। স্যার ম্যাট্রিক্স জিনিস মানে ম্যাট্রিক্স মানে কি? আচ্ছা হ্যাঁ, ওটা তো আমি জানি, আমি তো প্রথমে বলছি যে ম্যাট্রিক্স বিষয়টা পরে বলতেছি। আগে এই ম্যাট্রিক্সের আসলে কোথায় কি লাগে না লাগে, বা এটা কিভাবে আসলো, কে নিয়ে আসলো, এই বিষয়টা আমি একটু আগে আলোচনা করতেছি। আমি এগুলো আলোচনা শেষে আমি এই ম্যাট্রিক্স, আমাদের একটা ট্রাম কার্ড, হ্যাঁ, যে ম্যাট্রিক্সটা আসলে কি।
আমরা এত কিছু বলতেছি, ম্যাট্রিক্স জিনিসটা আমরা জানলাম না, এটা পরে বলবো। ঠিক আছে, আমরা ওকে স্যার। আমরা শুনি আগে, হ্যাঁ, এই গল্পটা আমরা একটু শুনি। ওকে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে 1683 খ্রিস্টাব্দে 1683 খ্রিস্টাব্দে প্রথম জাপানি গণিতবিদ সেকি, এস এ সেকি, নির্ণায়ক বিষয়ক প্রাথমিক ধারণা প্রকাশ করেন। তিনি 2/2, তারপরে 3/3, তারপরে 4/4, ঠিক আছে, এই সকল ম্যাট্রিক্সের নির্ণায়ক নিরূপণ করেন এবং সমীকরণের সমাধান নির্ণায়কের ব্যবহার প্রসঙ্গে। একই বছরে জার্মান গণিতবিদ লিবনিজ, এটা তো তোমাদের জানার কথা, লিবনিজ, লিবনিজের নাম শুনছো? হ্যাঁ, পদার্থ বিজ্ঞানী শুনছি। লিবনিজ একজন গণিতবিদ, একজন গণিতবিদ। ম্যাকলোরিনের ধারা আছে না, লিবনিজের কিন্তু ধারা আছে, হ্যাঁ। তো ইনি একজন পদার্থবিদ নিয়েও ইনি গবেষণা করেন, ইনি একজন গণিতবিদ, ঠিক আছে। এই লিবনিজ অনুরূপ ধারণা ও প্রয়োজনীয়তা উল্লেখ করেন কিসের, এই ম্যাট্রিক্সের বা নির্ণয়কের। 1750 খ্রিস্টাব্দে সুইস গণিতবিদ বা সুইজারল্যান্ডের একজন অধিবাসী বা সুইজারল্যান্ডের একজন বড় একজন গণিতবিদ গ্যাব্রিয়েল ক্রেমার, এই ক্রেমার কি করেন, আমরা যে নির্ণয় করছি না ক্লাস 9-10 মনে আছে, ক্রেমার নির্ণায়কের জি সাথে জি। সমাধান করছি না, সেই নির্ণায়কের সাহায্যে একঘাতিক সমীকরণ আমরা কিন্তু সমাধান করছি, মনে আছে? এই যে 2x + 3y + 4 = 0 হোক, একটা 3x - 3y + 0 নিয়ে আমরা কিন্তু নির্ণায়কের সাথে সমাধান করছি, x বাই এত y বাই এত, মনে আছে? ইয়েস স্যার। ইকুয়াল টু 1 বাই এত, এরকম কিন্তু করছি। তো এইটার সাথে কিন্তু ম্যাট্রিক্সের সঙ্গে নির্ণায়কের সম্পর্ক। আচ্ছা, এই হলো আমাদের এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কে যে সকল ব্যক্তিবর্গ বা এটা কিভাবে আসলে উৎপত্তি হলো, কেন উৎপত্তি হলো, কোথায় দরকার এটা, এই হলো আমাদের একটা সামগ্রিক একটা বিশ্লেষণ। এটা আমাদের জাস্ট একটা জেনারেল নলেজ হিসেবে আমরা এটা আমাদের ভিতরে রেখে দিব। এটা কিন্তু কোনো, মানে এই যে আমরা এগুলো আলোচনা করলাম, এখন এখান থেকে বড় জোর তোমার এখান থেকে যদি কখনো কোনো কোশ্চেন হয়, হয়তো কোনো একটা এমসিকিউ হতে পারে, যে বলতে পারে ম্যাট্রিক্সের জনক, ঠিক আর্থার আছে। ক্যালি। হ্যাঁ, এই তো এতটুকু আমার জানলেই হবে। অথবা বলতে পারে যে আর্থার ক্যালির বিখ্যাত যে একটি বই আছে, বা বিখ্যাত, সরি বই বলতেছি, বিখ্যাত একটি পত্রিকা আছে, সেই পত্রিকার নামটা কি, মেমোরি অন দা থিওরি অফ ম্যাট্রিক্স। এগুলো আসলে আমাদের এখান থেকে যদি কোনো কোনো কোশ্চেন, তাহলে শুধু আমাদের এমসিকিউ হবে, অন্য কোনো কোশ্চেন কখনো হবে না। ঠিক আছে, এখানে জাস্ট এই এমসিকিউ হতে পারে, একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে এবং আলোচনা। এগুলো আমাদের এই ম্যাট্রিক্স সম্পর্কিত আমাদের ধারণা কি, যে আসলে এটা কিভাবে আসলো, কোথেকে আসলো, কে নিয়ে আসলো, কে কিভাবে কিসের নামকরণ করলো, বা এইটা কোন কোন জায়গায় কাজে লাগে, বা কিভাবে কাজে লাগে, এইসব আমাদের একটা সংক্ষিপ্ত একটা আমাদের আইডিয়া বা ধারণা। এখন আমরা জানবো ম্যাট্রিক্স। তোমার যে কোশ্চেন, কে যেন কোশ্চেনটা করলো, আলাবি না? এখন আমরা জানবো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমরা জানবো। কেউ কিছু বলবা? কেউ কিছু বলতেছো? কারো কোনো কথা আছে কি? না স্যার, নাই। আচ্ছা, এবার আমি তোমাদের নিয়ে একটু গল্পের মতোই করি। সেটি হলো, মনে করো তোমাদের বাড়িতে যে যেখান থেকে আসো না কেন, সেখান থেকে তুমি গেস করো, তোমাদের বাড়িতে গেস্ট আসছে, যে কোনো উদ্দেশ্যে হোক। তোমাদের বাসায় গেস্ট আসছে, সেই গেস্টদের মধ্যে এখানে কম বয়সী গেস্ট আছে, তারপর তোমার মাঝামাঝি বয়সী গেস্ট আছে, এরপরে বড়, যা হয়তো বেশি বয়স্ক বয়স্ক গেস্ট আছে, এরকম আছে। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর
খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবে কিন্তু আমরা কি খাই বলো তো? কারো কি ওরকম ধারণা আছে? তোমরা এক একজন এক এক এলাকা থেকে আছো, একজন আছো তুমি বরিশাল থেকে, একজন আছো ঠাকুরগাঁও থেকে, একজন সিরাজগঞ্জ থেকে। তো এখন আমরা স্বাভাবিকভাবেই এই খাবার, ভারী খাবার খাওয়ার পরে আমরা কি খাই? দেখি কার কার এলাকায় কি খাই বলো দেখি। ঠাকুরগাঁও মিষ্টি এলাকায় কি খায়? মিষ্টি। মিষ্টি মিষ্টি খায়। দই বা আচ্ছা, মিষ্টি। মিষ্টি বা দই। আচ্ছা, মিষ্টি বা চিনি। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে আলাদিন তোমাদের এলাকায় কি খায়? ওটা আগে আমি বলছি স্যার। তুমি বলছো না? আচ্ছা, মাইশা। মাইশা, তোমাদের এলাকায় কি খায়? বলছি তো মিষ্টি বা দই, এটা। তোমাদের এলাকায়, আচ্ছা আচ্ছা। আচ্ছা, পানীয় খাই না আমরা, কোমল পানীয়? হ্যাঁ, খাই। সব সেটাই বলছি। ঢাকার ওইটা আমরা, মানুষ হ্যাঁ। বেশি খায় এটা। হ্যাঁ, কি বলো? ঢাকার মানুষ বেশি খায়, মানে হ্যাঁ, দেশের হ্যাঁ, যারা আছে ওনারা তো শুধু মিষ্টি জিনিসই খায়। হ্যাঁ, হ্যাঁ, গ্রামের মানুষ যারা আমরা আছি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা মিষ্টি খাই। হ্যাঁ, মিষ্টি বা দই খাই। আর কোল্ড ড্রিঙ্কসটা আসলে স্পেশালি যারা ঢাকায় থাকে অথবা বিভাগ, মানে যারা আর কি ওভার যারা থাকে, ওভার যেটা আমরা বলি যে যেমন ঢাকা সিটিতে, বা বা রাজশাহী সিটিতে, বিশেষ করে ঢাকা সিটিতে আর কি, এটা তো আমাদের রাজধানী, তো এখানে আর কি আমাদের এইগুলোর সমাগমটা বেশি। তো যাই হোক, আমি ধরে নিলাম আমরা গেস্টদের আমরা খাবার দাবার শেষ করার পরে আমরা এই কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো, কোমল পানীয় খাওয়াবো। এখন কোমল পানীয় যদি খাওয়াতে চাই, তাহলে মনে করো তোমাদের বাসায় তুমি ছাড়া মনে করো তোমার ছোট ভাই বা বড় ভাই বা কেউ নেই। তোমার বাবা হয়তো গেস্টদের সাথে গল্প করছে, কথা বলছে। তোমার মা তোমাকে একটু আড়ালে ডাক দিয়ে গিয়ে বললো যে গেস্টরা তো আসছে অনেকই, তো এখন কোন গেস্ট যে কোন পানীয় খায় এটা তো আমি জানি না। তাহলে কি করা যায়? যে বাজারে মোটামুটি যেগুলো বহুল প্রচলিত, মানুষ যেগুলো খায়, ঠিক আছে, তো সেগুলোর মধ্যেই কিছু কোমল পানীয় নিয়ে আসো। নাকি গেস্টদের আমরা জিজ্ঞেস করবো যে আপনি কোনটা খান, আপনি কোনটা খান, এগুলো জিজ্ঞেস করবো? গেস্টদের এবার এভাবে জিজ্ঞেস করা ঠিক হবে? না, আমরা যেটা দিব ওটাই খাবে। আচ্ছা, হ্যাঁ, যেটা দিয়ে ওটাই খাবো, অথবা সে যদি না খায় সে বলবে যে না আমি এটা খাই না, তাই না? এটাই বলবো। তো আমরা ধরে নিলাম আমরা বাংলাদেশি মানুষ, আমাদের বাংলাদেশে তো অনেকগুলো আহ কোমল পানীয় কিন্তু উৎপাদন হয়, তাই না, প্রোডাকশন। তো বাংলাদেশে কি কি প্রোডাক্ট আছে বলতে দেখি একজন, কোমল পানীয়ের মধ্যে বাংলাদেশে। কি কোশ্চেনটা কি স্যার? মানে আমরা যে ওই যে কোল্ড ড্রিঙ্কস এর কথা বলছি, এটা বাংলাদেশে কি কি প্রোডাক্ট আছে? মোজো আছে। সেভেন আপ আছে, এটা মোজো আছে। এটা বাংলাদেশি না, সেভেন আপ, মানে বাংলাদেশের কথা বলতেছি। আমরা বাঙালি, বাংলা, মানে আমাদের বাংলাদেশে যা উৎপন্ন হয় সেটাই আমরা খাবো। সেভেন আপ, আমাদের দেশে যেটা ফান্টা। যেটা উৎপন্ন হয় আমরা ওটাই খাবো। আচ্ছা, তাহলে আমাদের আছে কি কি, কি কি আছে বলতো? আমাদের আছে এই যে কি বললাম, প্রথমে বলি আমি, কি বলে যেন এটা, প্রাণাপ। প্রাণাপ, তাই না? এরপরে মোজো আছে। এরপরে কি আছে? ফ্রেন্ডস আপ একটা আসছে, হ্যাঁ, ফ্রেন্ডস। এগুলো তো আছে নাকি? আছে না এগুলো? জি স্যার। আচ্ছা, আছে এগুলো। ওকে, এগুলো আমরা ধরলাম। এখন তোমার মা তোমাকে আড়ালে গিয়ে যদি বলে, গল্পটা ভালো করে শুনবা, যদি বলে যে তুমি প্রাণাপ 3 লিটারের, সরি, 250 ml এর তিনটা নিয়ে আসবা, তারপরে 300 ml এর চারটা নিয়ে আসবা, আর তারপরে 500 ml এর তিনটা নিয়ে আসবা, তারপরে বললো যে 1 লিটারের চারটা নিয়ে আসবা। আচ্ছা, মোজো এরকম ভাবে বললো, ফ্রেন্ডস আপ এরকম ভাবে বললো। আমার কথা কি বুঝতে পারছো? যে মোজো 250 ml এর একটা নিয়ে আসবা, বা 200 ml এর তিনটা নিয়ে আসবা, এরকম ভাবে বললো। ফ্রেন্ডস আপের কথা একইভাবে বললো। এখন এই বলার পরে তুমি যখন দোকানের দিকে যখন অগ্রসর হবা,
দেখবে যে মাঝপথে গিয়ে তুমি ভুলে গেছো যে কি কি যেন বললো আম্মু, কোনটা নেই কেমনে নেই, এরকম কিন্তু হবে না? এরকম বলো তো। জি স্যার, হবে, এমন ভুল আচ্ছা হয়ে হবে। যাবে। আচ্ছা মনে করো ভুল হয় নাই, মনে করো তুমি মনে রেখেছো। এখন তুমি দোকানিকে গিয়ে তুমি বলবা, এরকম ভাবে বর্ণনা করবা যে প্রাণাপ 250 ml এর 3টা দেন, তারপরে 300 ml এর 4টা দেন, 500 ml এর 5টা দেন, তারপরে 1 লিটারের 3টা দেন। আচ্ছা মজো এরকম 200 ml এর 5টা দেন, বা 300 ml এর 3টা দেন, 400 ml এর 5টা দেন, 2 লিটারের একটা দেন, ফ্রেন্ডস আপ 200 ml এর একটা দেন, 300 ml এর 5টা দেন, 400 ml এর 6টা দেন, বা 500 ml এর 8টা দেন। এরকম ভাবে তুমি যখন দোকানিকে বলবে, তখন কিন্তু দোকানিও কিন্তু অত মনে রাখতে পারবে না। দোকানি তোমাকে কি করবে, যে ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আপনি প্রাণাপের কথা বলেন, এক পাশ থেকে প্রাণাপের কথা বলবে, প্রাণাপ আমি আস্তে আস্তে বের করে দেব। আবার বলবে মজুর কথা বলেন, এরকম ভাবে। এই যে তুমি যে বর্ণনা প্রথমে গিয়ে বর্ণনা করছো, তোমার আম্মা তোমাকে বর্ণনা করছে বাসায় থেকে, সেই বর্ণনা তুমি আবার কি করছো জানো, ওই যে দোকানে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি মনে মনে মুখস্থ করতে করতে গেছো, যে আম্মু জানি কি বললো, আম্মু তো এভাবে বলছে, এটা এইভাবে বলছে, তুমি কিন্তু এটা মনের মধ্যে কিন্তু রপ্ত করতে করতে যাচ্ছ। গিয়ে দোকানিকে তুমি আবার এগুলো আবার আরেকবার বললে। দোকানি আবার তখন বললো যে ভাই আপনি তো এত সবগুলো তো একত্রে বলছেন, আমার তো মনে থাকবে না, আপনি একটা একটা করে বলেন, আমি একটা একটা করে বলছি। দোকানে ঠিক আছে সব বের করে দিল। বের করার পরে দোকানে কি করবে, ওইগুলো আবার হিসাব করবে, যে এইরকম এরকম করে হিসাব করবে। এখন হিসাব করার পরে তারপরে তুমি দোকানিকে টাকা পরিশোধ করে তুমি বাসায় আসবে। তাই করবে না? আমি কি কি বলছি ঠিক বলেছি? তাই তো করবা। জি স্যার। জি স্যার। কি ঠিক আছে? তাই তো করবো নাকি? আচ্ছা। আর তাই যদি করো, তাহলে সেক্ষেত্রে তোমার কষ্টটা কেমন হলো বলো, কেমন কষ্ট হয়েছে? স্যার আমারও স্যার আমারও কষ্ট হয়েছে, দোকানদারও কষ্ট হয়েছে। আচ্ছা তোমার আম্মার কষ্ট হয়েছে, তোমার কষ্ট হয়েছে, দোকানদারেরও কষ্ট হয়েছে, হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা। এখন যদি তোমার আম্মা এমন কাজ করে, এখানে আমি লিখে নিলাম 250 ml, 300 ml, 500 ml, 1 লিটার। তোমার আম্মা এরকম ভাবে একটা কাগজ নিয়ে এরকম লিখলো, প্রাণাফ মজো ফ্রেন্ডস, 250 ml, 300 ml, 500 ml, 1 লিটার। লিখে বললো প্রাণাফ 200 ml এর 5টা, 300 ml এর 3টা, 500 ml এর 4টা, 1 লিটারের একটা, মজো 250 ml এর 4টা, 300 ml এর 5টা, 500 ml এর 6টা, 1 লিটারের একটা, ফ্রেন্ডস আপ 250 ml এর 3টা, 300 ml এর 4টা, 500 ml এর 7টা, 1 লিটারের 2টা। এরকম ভাবে সে কোনো কথা না বলে চুপচাপ একটা খাতায় কি করলো, লিখলো। লিখে দিন। লিখে তোমার হাতে তোমাকে ডাকতো, মায়ের দিকে আসো তো, এই আলামিয়ার দিকে আসো তো, এই যে এই লিস্টটা নাও, আর এই যে টাকা নাও। তাহলে কি তোমার মার কি কথা বলা লাগলো তোমার কাছে, তোমার সামনে? না। না তুমি স্যার। তুমি লিস্ট দেখেই বুঝতে পারছো যে আম্মা কি বলছে আমাকে। বলতে হবে। ঠিক আছে। আচ্ছা তুমি দোকানে, তোমার বাসা থেকে যখন দোকানে যাচ্ছ, তখন কি তোমার ওই ওই মুখস্থ মনে মনে কি মুখস্থ করতে করতে যাচ্ছ, যে প্রাণাপ না 5টা স্যার। 200 ml বা এটা এটা ওরকম না ভাবে স্যার। মুখস্থ করতে করছো? আচ্ছা। তারপরে দোকানদারকে গিয়ে তুমি এই লিস্টটা ধরিয়ে দিলে, তাহলে কি দোকানদারকে তোমার গণনা করা লাগলো? না, দোকানের হ্যাঁ স্যার। লিস্ট। আচ্ছা। তাহলে দোকানদার কিন্তু বলবে, এই লিস্ট পেয়ে বলবে যে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি সব কিছু একত্রে ম্যানেজ করে নিয়ে আপনার এই কয় টাকা হিসাব সেটাও আপনার কাছে ধরা দিচ্ছি। তাহলে দোকানদার খালি এই এই যে এই লিস্টটা নিয়েই উনি ওনার যে এই কোল্ড ড্রিঙ্কস গুলো যে যেখানে রেখেছেন, ওইখানে গিয়ে ওনার মতো করে উনি যে সাজিয়ে রেখেছেন, ওইখান থেকে জাস্ট করে ওই সিস্টেম করে করে বের করবে যে 250 ml তো এখানে আছে প্রাণ আপেল,
300 ml গুলো তো এখানে আছে, 500 ml গুলো তো এখানে আছে, 1 লিটার গুলো এখানে আছে। হ্যাঁ, ওইভাবে উনি আস্তে আস্তে বের করে, ছট করে মনে করে বের করে হিসাব করে তোমাকে ধরিয়ে দিলে যে আপনার এই যে মালামাল নেন, আর এই আমার এত টাকা হয়েছে, এই টাকাটা আমাকে দেন। তো তুমি করে টাকাটা দিয়ে চলে এসো। এখন এখনকার পরের যে হিসাব যেটা আমরা বললাম, এইটাই তোমার সময় ব্যয় কম হলো নাকি আগেরটাই সময় ব্যয় কম হচ্ছে? আগেরটার সময় বেশি, এখন একটা কম হচ্ছে। আগেরটাই সময় লাগছে বেশি, আর এখন কম। তাতে কেমন হতে পারে? আগে যদি তোমার 10 মিনিট লাগে, এখন তোমার সেটা হয়ে গেল 3 মিনিটে, 3 থেকে 4 মিনিট। ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে বুঝো কিন্তু গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, এখন এইটা স্যার করার পরে গল্পটা কি ম্যাট্রিক্স নিয়ে? কি নিয়ে সেটা পরে বলি, আগে শুনতে থাকো তো। এটা আসলে অতটা ইন্টারেস্টিং না, জাস্ট একটা মানে বর্ণনা করতেছে আর কি। হ্যাঁ, এখন তারা নিয়ে আসছো, নিয়ে এসে দিলে, তারপরে তোমার অভিভাবক কি বলে, তোমার বাসায় যারা গেস্ট আছে তাদেরকে মানে যার যেটা চাহিদা, যে এখানে রাখলাম, যার যেটা ভালো লাগে, যার যেটা মনে চায় সেটা আপনারা নিয়ে নেন। ঠিক আছে, নিয়ে নেন আপনারা নিজেদের মতো করে। আমি যদি একটা নিয়ে আসতাম, শুধু যদি প্রাণাপ নিয়ে আসতাম, তাহলে কি হতো? তাহলে অনেকে খাইতো না কিন্তু। আর যে মনে করো কোল্ড ড্রিঙ্কস কোনোদিন খায় নাই, সেও মনে করবে যে না, এতগুলো কোম্পানির কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, দেখি একটা খায় দেখি। ঠিক আছে কিনা? জি স্যার, জি ঠিক স্যার। আছে। এখন এখান থেকে যে বিষয়টা বেরিয়ে আসলো, সেটি হলো, খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি এগুলো এখন মুছে দিব। তোমরা কি কখনো বই কি খুলেছো, কখনো ইন্টারনেটে বই দেখেছো? স্যার হ্যাঁ, আমার বই। এক ফ্রেন্ডের দেখছি, বাট আমি এখন কিনি নাই। তাহলে এই যে এই অংশটা আমরা পেলাম, খেয়াল করো, কি পেলাম বলো তো? সংখ্যা পাইলাম অনেকগুলো। সংখ্যা পেলাম, তাই না? সংখ্যা বলি, আর এখানে রাশি। সংখ্যার পরিবর্তে আমরা কোনো রাশি বলি, বা আমরা কোনো চিহ্ন বলি, বা কোনো আমরা প্রতীক বলি, হ্যাঁ, যেটাই বলি না কেন, বা আমরা কোনো চলক বলি, কোনো সমস্যা নেই, তাই তো? জি স্যার। জি স্যার। এখন এই যে দুই পাশে, সরি, এটা কি দিলাম দুই পাশে? এটা থার্ড ব্র্যাকেট। থার্ড থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট। এইটার নামই হলো ম্যাট্রিক্স। তাহলে কি আমরা বলতে পারি যেসব সংখ্যা বা কোনো প্রতীক বা রাশি যখন থার্ড ব্র্যাকেটে আটকানো হয় সেটাই ম্যাট্রিক্স? এখানে তোর কথাটা আংশিক সত্য। এই যে তুমি বলছো আটকায়া দিলাম, হ্যাঁ, আটকা দিলাম, ঠিক আছে, কিন্তু এইগুলোকে একটা দেখো নির্দিষ্ট নিয়মে আমি সাজাইছি। সেই নির্দিষ্ট নিয়মটা হলো, হয় আয়তাকারে এটা সাজানো থাকবে, বর্গকারও থাকতে পারে। অথবা বর্গাকার হতে। বর্গ। বর্গাকার কখন হবে? যখন আমাদের এই, দেখো এটা দেখো কি, এই যে 5 3 4, 4 5 6 1 2 3, এটা কি? এটা বর্গকারে। হ্যাঁ, বর্গাকার। বর্গকার। এটা বর্গাকার, এটা আয়তাকার। আর এই যে বললাম, তুমি বললে না যে স্যার, কিছু সংখ্যা বা কিছু প্রতীক বা কিছু চিহ্ন আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিই, তখন একটা ম্যাট্রিক্স উৎপত্তি হয়। তো এখানে একটা আংশিক সত্য। আর পূর্ণাঙ্গ সত্য হলো যে বর্গাকারে বা আয়তাকারে সাজিয়ে, সারি বা কলাম আকারে সাজিয়ে, তাই করছি না? আচ্ছা, এখন এই যে সারি বা কলাম আকার বললাম না, এইটা হলো কি? সারি, তাই না? জি এই স্যার। অনুভূমিক, এই অনুভূমিকটা হলো কি? সারি। আর এই সারি। উলম্বটা কি? লম। ইয়ে। এটা হচ্ছে কলাম। কলম। বুঝতে পারছি কি? জি স্যার। জি তাহলে স্যার। আমরা এইভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, যে কতগুলি সংখ্যা বা চলক বা রাশি বা প্রতীক বা চিহ্ন, অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে সংজ্ঞায়িত করবে ওইটাই হবে। বিকজ তোমার যদি রুলসটা যদি ঠিক থাকে, তাহলে ওকে, কতগুলো সংখ্যা বা চলক বা রাশি বা চিহ্ন বা প্রতীক, আয়তাকারে বা বর্গাকারে, পূর্ণ সংখ্যক সারি। পূর্ণ সংখ্যক বলতে বোঝায় যে এই সারি কিন্তু জিরো হওয়া যাবে না। ঠিক আছে, পূর্ণ সংখ্যক সারি, সরি,
একটু কারেকশন, আমি যেটা বলেছি ভুল বলেছি ওটা না, এটা হবে হচ্ছে পূর্ণ সংখ্যক সারি। এখানে সারি এবং কলামের যে বিষয়টা, এই পূর্ণ সংখ্যকটা আমরা এখানে ইউজ না করি আমরা, ঠিক আছে। এখানে পূর্ণ, কারণ আমাদের এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা দেখা যায় থাকবেই। মানে আমরা যদি জিরো, এখানে আমি জিরো বলতে গেছি, ওটা ভুল, ওটা হয়নি। আমরা এই পূর্ণ সংখ্যকটা আমরা এখানে প্রকাশ করবো না, কারণ জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে কিনা। জি স্যার। এই জন্য আমরা এটা এখানে পূর্ণ সংখ্যক, আমরা পূর্ণ সংখ্যক যেটা, এটা আমরা এখানে ওইভাবে এক্সপ্রেস না করি। আমরা বলবো যে কতগুলি সংখ্যা বা চলক বা রাশি বা প্রতীক বা চিহ্নকে আয়তাকারে বা বর্গাকারে, এটা কিন্তু আয়তাকারে যে আয়তাকারে এটা। আয়তকারে। আচ্ছা, আর এই যে বাম পাশে যেটা আছে এটা কি? বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার, হ্যাঁ। তাহলে আয়তাকারে বা বর্গাকারে সারি ও কলামে, এই যে এটা সারি, এটা কি কলাম, ঠিক আছে। আমরা কি দেখতে পাচ্ছি? ইয়েস। দেখতে পাচ্ছি সব? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সারি ও কলামে সাজিয়ে উভয় পাশে, তৃতীয় বন্ধন। শুধু তৃতীয় বন্ধনী না, আমি একটা বন্ধন এখানে ইউজ করেছি, উভয় পাশে হয় তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী। এই যে প্রথম বন্ধনী, এই যেমন এখানে লিখলাম, খেয়াল করো, 1 2 3, এখানে লিখলাম 4 5 6, ঠিক আছে। তাহলে উভয় পাশে হয় তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা, দুই জোড়া উলম্ব উলম্ব। রেখা, দুই জোড়া উলম্ব রেখা, বুঝছো? এই যে দুই জোড়া, দুই দেখো উলম্ব রেখা দিলাম, এ পাশে দিলাম একটা, এ পাশে দিলাম এক জোড়া, এ পাশে বাম পাশে এক জোড়া, ডান পাশে এক জোড়া। তাহলে কি বললাম, কতগুলি সংখ্যা বা চলক বা রাশিকে বা চিহ্নকে বা প্রতীককে আয়তাকারে বা বর্গাকারে সারি ও কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম অথবা তৃতীয় বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায়, এটা আমি একবারে ক্লিয়ারলি লিখে রাখবো। 1 2 4 6 8 9, 1 2 4 6 8 9, 1 2 4 6 8 9। তাহলে কি গাণিতিক কাঠামোটা এগুলো একটা, যে গাণিতিক ম্যাট্রিক্স। কাঠামো পাওয়া যায় তাকে তাকে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স কতগুলি নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া মেনটেন করে চলে। সেই গাণিতিক প্রক্রিয়াগুলো হলো কি? যোগ, বিয়োগ, স্কেলার দিয়ে গুণ, স্কেলার গুণ, আর দুটি ম্যাট্রিক্সের গুণ, দুইটি ম্যাট্রিক্সের গুণ, এইগুলো মেনটেন করে চলে, বুঝতে পারছি। আর এই যে এই ম্যাট্রিক্সের, তাহলে এই যে অনুভূমিক ভাবে যে উপাদানগুলো রয়েছে, এই যে এই যে এই উপাদানগুলো যে তৈরি, যে দেখো যে এটা হচ্ছে কি অনুভূমিক, অনুভূমিক আকার যেটা, এটা হচ্ছে কি বলা হয় কি সারি, এক স্যার একটা কি। ম্যাট্রিক্সের হ্যাঁ, বলো। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি আরেকটু বলা যাবে? আচ্ছা, কতগুলি সংখ্যা বা চলক বা রাশি বা প্রতীক বা চিহ্ন বা চিহ্নকে আয়তাকারে বা বর্গাকারে সারি ও কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম অথবা তৃতীয় তৃতীয়। বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। ওকে স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো, এই যে আমরা এই যে আমরা এখানে যে কতগুলো চিহ্ন নিয়েছি বা কতগুলো, যেমন এখানে আমি যদি বলি যে এ বি সি ডি নিয়ে কাজ করব, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এই যে এ বি সি ডি, এই যে এখানে দেখো, এই যে এদিকে খেয়াল করো একটু, সরি, এই যে 1 2 4, তাহলে এগুলো এক একটা কি, এগুলো এগুলো উপাদান। এগুলো এক একটা উপাদান। আর এই উপাদানগুলোকে বলা হয় কি এন্ট্রি বা ভুক্তি। যুক্তি। এন্ট্রি, এন্ট্রি অথবা ভুক্তি, এন্ট্রি অথবা ভুক্তি, এন্ট্রি অথবা ভুক্তি, মনে থাকবে।
স্যার। আচ্ছা, তাহলে এই যে ভুক্তিগুলোর এই অনুভূমিক বিন্যাসকে বলা হয় কি সারি, আর এই উলম্ব বিন্যাসকে বলা হয় কি, এই উলম্ব কলাম। বিন্যাসকে বলা হয় কি কলাম। সারি আর হচ্ছে কি কলাম। তাহলে অনুভূমিক হচ্ছে কি হরিজন্টাল, আর উলম্ব হচ্ছে কি ভার্টিক্যাল, তাই না? তাহলে অনুভূমিক গুলোকে বলা হয় কি সারি, আর উলম্ব হচ্ছে বলা হয় কি কলাম। মনে থাকবে। ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই ম্যাট্রিক্স জিনিসটা কি, এটা কিন্তু আমরা এখন মোটামুটি আমরা বলতে পারবো। পারবো কি? জি জি স্যার স্যার। পারবো। আচ্ছা, তাহলে আমি একটু মাইশার কাছ থেকে আসি। মাইশা বলো ম্যাট্রিক্স বলতে কি বুঝি? কতগুলো সংখ্যা, চলক, প্রতীক বা রাশিকে আয়তকারে বা বর্গকারে সারি বা কলামের মাধ্যমে সাজিয়ে উভয় পাশে তৃতীয় বন্ধনী অথবা প্রথম প্রথম বন্ধনী, বন্ধনী অথবা দুই জোড়া দুই জোড়া। উলম্ব হ্যাঁ, আবদ্ধ দেখো, করলে যে গাণিতিক কাঠামো তৈরি হবে তাকে ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই জি ম্যাট্রিক্স স্যার। গুলির প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা যে সংখ্যা বলি বা চলক বলি বা প্রতীক বলি, এগুলোকে এক এক একটি কি প্রকাশ করে? এক একটি এন্ট্রি বা এন্ট্রি বা ভুক্তি। ভুক্তি। ঠিক আছে। আর এন্ট্রি বা ভুক্তিগুলির আনুভূমিক বিন্যাসকে বলা হয় সারি, বা যাকে আমরা রো বলি। আর উলম্ব বিন্যাসকে বলা হয় কি কলাম। ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার। আলাবি, তুমি বলো তো দেখি, তাহলে ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? স্যার কতগুলো চিহ্ন, সংখ্যা, চলক বা রাশির প্রতীককে হচ্ছে বর্গাকার বা আয়তাকার সারি কলামে সাজিয়ে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বা দুই জোড়া উলম্ব রেখার মাধ্যমে আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে গুড। তাহলে অন্তত আমরা ম্যাট্রিক্স জিনিসটা আমরা বুঝতে পারলাম। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। স্যার। আচ্ছা, এবার হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? না স্যার নাই আপাতত। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আমরা এই যে আমরা এতক্ষণ যে আমরা পড়লাম, এই পড়ার মধ্যে কোথাও কি কারো কোনো এরকম বোঝার কোনো ঝামেলা হয়েছে, অথবা বুঝতে পারি নাই, বা নেটওয়ার্কের কোনো ঝামেলার জন্য হয়তো কোনো একটা অংশে বুঝতে পারিনি, এরকম কোনো সমস্যা আছে কিনা? এরকম কোনো সমস্যা থাকলে আমাকে বলো। না স্যার এখন পর্যন্ত সমস্যা হয়নি। হয়নি? আচ্ছা, তারপরে আর আলাদা। স্যার আমার একটা কোশ্চেন আছে যে হ্যাঁ, ইংরেজ অবশ্যই। গণিতবিদ যে জেমস জোসেফ সিলভেস্টার মানে উনি কি করছে? আচ্ছা, উনি আসলে এই ব্যাপারে আমাদের একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো একটা বিষয় যদি কেউ স্টার্ট করে, যেমন আমি মনে করো এখন কোনো একটা বিষয় নিয়ে আমি গবেষণা স্টার্ট করলাম। স্টার্ট করতে করতে দেখা যায় আমি এমন হলো যে ওইটা আমি জাস্ট গবেষণার পর্যায়ে রেখে দিলাম, কিন্তু এটা প্রকাশ করতে পারলাম না। প্রকাশ করার আগেই মনে করো আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। তাহলে আমার পরবর্তী উত্তরসূরি কিন্তু এসে আমার ওইটা কিন্তু পরিপূর্ণতার রূপ দান করবে। তো এরকম এই জেমস জোসেফ সিলভেস্টার, উনি এই সর্বপ্রথম এই সম্পর্কে আর কি উনি একটু আমাকে গবেষণা করেন। ঠিক আছে। ধারণা। বা এগুলো মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসেন। তারপরে ওনার একজন সহকর্মী এটা কি করেন, আর্টিফিশিয়ালি। পরিপূর্ণতা দান করেন। ঠিক আছে, আর্থিক্যালি এটা পরিপূর্ণতা দান করেন। এই, তাহলে কি বলতে পারে যে জেমস জোসেফ শুধু ধারণা দিছে ম্যাট্রিক্স সম্পর্কে আর হ্যাঁ যে, আর্থার কেলি হ্যাঁ এটা উনি, পুরো একটা উনি সর্বপ্রথম আর কি এই বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু এর পরিপূর্ণতা দান করেছেন হচ্ছে আর্থার কেলি। আর্টিফিশিয়ালি। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, এখন লিবনিজ কি করছিল? সরি। লিবনিজ কি করছিল মানে আচ্ছা, ম্যাট্রিক্স? হ্যাঁ, লিবনিজ যেটা আমাদের সামনে যেটা করেছেন সেটা হলো একে উনি আসলে তো লিবনিজ তো অতটুকু আমাদের সামনে তেমন কোনো কিছু করেন নাই। জাস্ট একটা জিনিস আমরা যেটা উল্লেখ করেছি, সেটা কি বলছি বলতো? কারো মনে আছে কি, যেটা আমরা গত করে ফেলেছি? হ্যাঁ, লিবনিজ কি করেছেন? কারো তোমাদের দুজনের মধ্যে কারো মনে আছে কিনা? আলাপি, লিবনিজের ব্যাপারে যে আমি কথা বললাম, লিবনিজ হলো ওই যে আমি বললাম যে গণিতবিদ না? 1683 খ্রিস্টাব্দে এই জাপানে একজন গণিতবিদ সেকি, উনি কি করলেন, উনি এই নির্ণায়কের যে একটা ব্যাখ্যা, নির্ণায়কের যে 2 বাই 2 আকার, 3 বাই 3 আকার, 4 বাই 4 আকার বা 5 বাই 5 আকার,
এই যে এই সকল আকারের যে ম্যাট্রিক্স গুলো রয়েছে, সেই ম্যাট্রিক্স গুলো উনি কি করেন, ওই ম্যাট্রিক্স গুলোর সমাধান করে বা সেই ম্যাট্রিক্স গুলো নিরূপণ করেন, নির্ণায়ক নিরূপণ করেন। নির্ণায়কটা আমরা তো পরে জানবো, ঠিক আছে? এটা যখন পরে জানি তখন তো নির্ণায়ক বিষয়টা বুঝবা। এখন জাস্ট মনে রাখো যে 1683 খ্রিস্টাব্দে আমাদের এই জাপানি গণিতবিদ সেকি কি করেন, এই আমাদের 2x2, 3x3, 4x4, 5x5 আকারের যে ম্যাট্রিক্স গুলো রয়েছে এগুলোর নির্ণায়ক তৈরি করেন। আর এই নির্ণায়কের যে সমীকরণের যে সমাধান, যে সমাধান সম্পর্কে ব্যাখ্যা দেন। আর এই ব্যাখ্যাগুলো এই লিবনিজ সে কি করেন, এই ধারণাটা আমাদের সামনে বা এর প্রয়োজনীয়তাটা আমাদের সামনে আরেকটু ব্যাপকভাবে তুলে ধরেন। মানে ওই যে সেকি এগুলো সম্পর্কে ধারণা দিলেন না, তো এইটার লিবনিজ কি করেন, এটাকে আরো ব্যাপকভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন। তুলে ধরেন। এটুকু আর কিছু না। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার, নাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই। এখন তাহলে আমি এই ক্লাসটি অবশ্যই রেকর্ড করা হয়েছে, ঠিক আছে? তোমরা রেকর্ড ক্লাসে পেয়ে যাবে। মানে আমাদের মাঝে হয়তো আমরা এতক্ষণ যে পড়লাম এই যে মাঝে অনেক কিছু তো তোমাদের মনে না থাকতে পারে, ঠিক আছে? আমার কাছে পরে সংরক্ষণ করা থাকবে। তোমরা এটা তোমরা নিতে পারবে আমার কাছে। তো আমরা আজকে ক্লাস এখানে ক্লোজ দিব। আমরা জাস্ট আজকে প্রথম ক্লাস করলাম, আমরা একটু ম্যাট্রিক্সের বিভিন্ন বিষয়গুলো, ইতিহাস বা আমরা উৎপত্তি সবকিছু জানলাম এবং ম্যাট্রিক্স বিষয়টা জানলাম। এতটুকু আজকে। নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে আমরা সামনের দিকে অবশ্যই হবো। তো এতটুকু তো ক্লিয়ার, সবাই মোটামুটি বুঝতে পেরেছি তো নাকি? জি স্যার, পারছি। আমরা যা করছি হয়তো অল্প করেছি, কিন্তু বুঝতে পারছি কিনা সেটা বলবো। ইয়েস স্যার, পারছি, সমস্যা হয়নি। কারো কোনো সমস্যা হয়নি? না, এখন পর্যন্ত সমস্যা হয়নি। আচ্ছা, স্যার তাহলে লিবলস কি হ্যাঁ, মানে আরেকবার লিবনিজ, বুঝালে ভালো হতো। লিবনিজ। জি। আচ্ছা, লিবনিজের ব্যাপারটা হলো ওই যে আমি বললাম যে যা- জাপানি একজন গণিতবিদ সে কি, উনি কি করলেন, উনি এই যে ঠিক আমাদের আছে। 2x2 আকার, 3x3 আকার বা 4x4 আকার বিভিন্ন আকারের যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স এর উনি নির্ণায়ক নিরূপণ করেন। আর এই নির্ণায়ক নিরূপণ বলতে নির্ণায়ক একটা আরেকটা অংশ, একটা অংশ ম্যাট্রিক্স, একটা অংশ নির্ণায়ক একটা অংশ, সেই নির্ণায়কটা উনি আমাদের সামনে ব্যাখ্যা দেন। হ্যাঁ, আর এইটাকে এই লিবনিজ কি করলেন, এটাকে ব্যাপক ভাবে আমাদের সামনে আরো উপস্থাপন করবে। এটুকু লিখনিতের কাজ। ব্যাপকভাবে বুঝছো কি? মানে উনি এটি হ্যাঁ। দেখালেন কিন্তু লিখনিতে সেগুলো এটাকে আর একটু ছড়ায় দিলেন চারদিকে, যে ভাই এটা এরকম, কিন্তু এটা আপনারা সবাই দেখেন। ধারণা দেন। এটার ব্যাপকতা আর কি উনি প্রকাশ করলেন। ইয়েস স্যার, বুঝছি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আজকের ক্লাসের। মোটামুটি আমরা যতটুকুই জানতে পেরেছি সেটা তোমরাই ভালো জানো। আমি এ ব্যাপারে কি বলবো, তোমরাই বলতে পারবে কতটুকু জানতে পেরেছো, কতটুকু বুঝতে পেরেছো। না স্যার, তারপর বুঝছি। তারপরেও তোমরা চেষ্টা করবে একটু আমাকে কোশ্চেন করার, কারণ যে যত বেশি কোশ্চেন করবে তত বেশি লাভ হবে, এটাই বাস্তবতা। ঠিক আছে? আর কোশ্চেন করবে না তাহলে কিন্তু লস হবে। হুম, ইয়েস স্যার। কোশ্চেন জি করবে না স্যার। মানে তোমার লস, আমার কিন্তু কিছুই হবে না। এই জন্য তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করবে। আর অবশ্যই তোমরা বোঝার কোশ্চেন। চেষ্টা করবে। হ্যাঁ, প্রত্যেকটা পড়াতে পড়াতে প্রত্যেকটা জায়গায় আমাকে তোমরা